ছোট একটা কমেন্ট নেই এবং তারপরে আমি কাজী জহিরুল ইসলাম আপনার কাছে ফিরছি একটা প্রশ্ন নিয়ে। কমেন্টে এরকম, অনেকেই প্রবাসীদের এই ইনভেস্টমেন্টকে ব্যাশ করে, একে ডাউন প্লে করতে চায়। সত্যি এরা টানেল ভিশন কিনা? কথাটার সাথে আমি যুক্ত করি যে শিক্ষিত মানুষ, সাংস্কৃতিক কর্মী কিংবা যাদের বিবেক আছে, তারা কিন্তু ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে পারে। কোনটা ভালো, কোনটা ভালো না, কোনটা ভুল এবং কোনটা সঠিক। আওয়ামী লীগের ১৫ বছরের রাজত্ব, তখন তো ছিলই যে অনেকটা ব্ল্যাংক চেক দেওয়ার মতো অবস্থা। প্রত্যেকটা কাজকে আওয়ামী লীগের প্রত্যেকটা কাজকে তারা সমর্থন করেছে অথবা মুখ বন্ধ করে রেখেছে। এবং ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখছি আওয়ামী লীগের একজন নেতাও কিন্তু বলেনি যে আওয়ামী লীগ ভুল করেছে, খারাপ কাজ করেছে, তারা ক্ষমা প্রার্থী। কাজী জহিরুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন, এই ধরনের মানুষ কেন সৃষ্টি হয় যে শিক্ষিত হয়েও ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে পারে না? এবং যেটা চমৎকার প্রশ্ন। আমরা আরো দেখে যাচ্ছি, এখনো হচ্ছে। খুবই চমৎকার একটা প্রশ্ন। মানুষ আসলে নিজের ভিশনটাকে নিজেই ন্যারো করে ফেলে। এর মূল কারণ হচ্ছে যে আমরা আ প্রাপ্তির প্রত্যাশা এবং হারানোর ভয়। এই ২ টা যার মধ্যে প্রবল, তার পক্ষে ভিশনকে ওয়াইড করা সম্ভব হয় না। ধরেন আমি যদি মনে করি যে এখন ইউনূস সরকার ক্ষমতায় আছে, কাজেই আমি অনেক কিছু আশা করছি যে এই সরকার আমাকে এই দেবে, সেই দেবে। এটা যদি আমি আশা করতে থাকি, প্রাপ্তির এই প্রত্যাশাটা করতে থাকি, তাহলে ইউনূস সরকার যদি কোন কিছু ভুল করে আমি সেটা আর বলতে পারব না। আমার ভিশনটা কিন্তু ন্যারো হয়ে যাবে। আমি আবার যদি ধরেন আমাকে কিছু দিয়েছে, অলরেডি আমি পেয়ে গেছি। তাহলে সেইটা হারানোর ভয়েও আমি এই সরকারের সমালোচনাটা করতে পারব না। সো পায় খুব অল্প মানুষ, কিন্তু প্রত্যাশা করে অনেক বেশি মানুষ। যারা বিগত সরকারকে সমর্থন করতেন এবং মানে সকল অন্যায়কে সমর্থন করতেন, তাদের মধ্যে যেমন একটা গ্রুপ ছিল সাংবাদিকদের, যেটা সাবেক প্রধানমন্ত্রী উনি বিদেশ থেকে এলেই সেই চাটুকার সাংবাদিক পরিবেষ্টিত হয়ে একটা তথাকথিত সংবাদ সম্মেলন করতেন এবং সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের যে চারিত্রিক বৈশিষ্ট্য হওয়ার কথা, সেইরকম কোনো চরিত্র আমরা কোনো সাংবাদিকের দেখিনি। তারা কোনো স্ট্রেইট কাট কোনো প্রশ্ন করতেন না। যে আপনি তো চীন থেকে আসলেন, আপনি কি নিয়ে এলেন? কিংবা চীন তো আপনাকে মানে যে প্রত্যাশা নিয়ে গেলেন সেই প্রত্যাশা তো পূরণ হলো না। আপনি কি জবাব দেবেন? এইটা হলো সাংবাদিকের প্রশ্ন। কিন্তু এই প্রশ্ন তারা কেউ করত না। তারা একটা প্রশ্ন করত খুব লম্বা। সাংবাদিকেরা তো লম্বা প্রশ্ন করার কথা না। সাংবাদিক ১ মিনিট ধরে প্রশ্ন করত, তার মধ্যে ৫৫ সেকেন্ড স্তুতি করত তার, আর ৫ সেকেন্ডে গিয়ে এমন একটা প্রশ্ন করত যেই প্রশ্নটাই তিনি শুনতে চান। তো এইরকম চাটুকার পরিবেষ্টিত হয়ে তিনি এক ধরনের বিকৃত আনন্দ লাভ করতেন। এটাই ছিল আ মানে বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ ফোরাম। আরো অনেক সাংবাদিক, অনেক টিভি চ্যানেলের কথা আমরা জানি তারা এসব করত। এখন এটা কেন করে মানুষ? ধরেন আমরা শুনেছি সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির পিয়নের ৳৪০০ কোটি হয়েছে, তিনি নিজেই বলেছেন। এবং আমরা জানি যারা আওয়ামী লীগ করে, আমার অনেক চেনা জানা, আমার ছোটবেলার ক্লাসমেট অনেকে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কিংবা কেউ কমিশনার, আরো বড় পদেও আছেন। অ্যা তাদের সকলেরই শত, শত কোটি টাকা। আমি শুনেছি আমার এক বন্ধু নাকি তার ঢাকার একটা অ্যাপার্টমেন্টের লিভিং রুম, সেইখানে ৳৫০,০০,০০০ দিয়ে শুধু লিভিং রুমের এই ডেকোরেশন করেছে। সো এই পরিমাণ টাকা তাদের আছে। তো মানুষের আমরা এমন একটা পৃথিবী তৈরি করেছি যেখানে আমরা মানুষকে সম্মান করি ২ টি কারণে। তার অনেক টাকা আছে কিনা, আর তিনি অনেক বড় পদে বসে আছেন কিনা। এই ২ টা জানার পর দেখেন, আমি যদি আজকে জানি যে আমাদের এহসান নাজিম ভাই আম আ হলো ওই যে স্টেটে আছেন, অরিগন স্টেট, সেই স্টেটের গভর্নরের খুব ক্লোজ। হ্যাঁ? উনি কিছু বললেই গভর্নর সেটা শোনে। উনি চেঞ্জ করে দিতে পারেন স্টেটের অনেক আইন কানুন। সঙ্গে দেখবেন যে তার প্রতি মানুষের অ্যা একটা ভালোবাসা খুব বেড়ে যাবে। আমি একটা এক্সাম্পল দেই। আমাদের কবি মোহাম্মদ নুরুল হুদা, যিনি বাংলা একাডেমির ডিজি ছিলেন। ডিজি হওয়ার আগে দেখেন তিনি কবিতা ফেসবুকে পোস্ট করতেন, কয়টা লাইক হইতো। আর ডিজি হওয়ার সঙ্গে তিনি কবিতা পোস্ট করেন, ১ ঘন্টার মধ্যে দেখি ১,০০০ মানুষ লাইক করে সেই কবিতা। কবিতা কিন্তু কিছুই হয় না। আবার ডিজি থেকে তিনি যখন চলে গেলেন, আমি দেখলাম একটা কবিতা ৯ দিনে তার ৬ টা না ৭ টা লাইক হইছে। আমি ওইটা স্ক্রিনশট নিয়ে পোস্টও দিলাম যে এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা চেয়ারকে আর টাকাকে সম্মান করি। যে কারণে মানুষ চেয়ার দখল আর টাকা দখলের পেছনে ছোটে। আমাদের প্যারাডাইমটা শিফট করতে হবে। আমাদের
সৎ মানুষকে, অন্যায়ের প্রতিবাদ করে এমন মানুষকে সম্মান করা শিখতে হবে। হাজার কোটি টাকার মানুষ একজন সৎ মানুষের পায়ের কাছে বসে থাকবে। সম্মানিত মানুষের চূড়ান্ত লক্ষ্য। আমরা ছোটবেলা পড়াশোনা করি, কঠোর পরিশ্রম করে ভালো রেজাল্ট করি কেন? একটা ভালো চাকরি পাওয়ার জন্য কিংবা আমাদের মানে প্র্যাকটিক্যাল লাইফে সফল হওয়ার জন্য। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ উদ্যোক্তা হয়। আমরা প্র্যাকটিক্যাল লাইফে সফল হওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করে ভালো রেজাল্ট করি। তারপরে চাকরি ব্যবসা-বাণিজ্য করে প্রচুর টাকা আয় করি। আয় করে সেই টাকাটা ব্যয় করি সম্মান অর্জনের জন্য। সম্মান কিন্তু মানুষের চূড়ান্ত লক্ষ্য। ছিল একসময়। এখন এমন হয়ে গেছে যে আমরা টাকা আয় করি আরো টাকা আয় করার জন্য। কয়েকজন মানুষের হাতে ডক্টর ইউনূস প্রায়ই বলেন যে, কয়েকজন মানুষের হাতে পৃথিবীর অর্ধেক সম্পদ। এই ব্যবস্থাকে ভেঙে দিতে হবে। আমাদের এস্টাবলিশ করতে হবে। টোটাল পৃথিবীর প্যারাডাইমটা শিফট করতে হবে। সৎ মানুষ হচ্ছে সম্মানিত মানুষ। টাকাওয়ালা মানুষ সম্মানিত মানুষ নয়। আর বড় চেয়ারে বসে থাকলেই সে সম্মানিত মানুষ হয় না। আমি কিন্তু কখনো পার্সোনালি বলি, আমি কক্ষনো এমন কোন পৃথিবীর ক্ষমতাধর মানুষ নাই যার পাশে দাঁড়াইলে আমি নিজেকে তার চেয়ে ছোট মনে করি। কক্ষনো করি না। কোন ক্ষমতাই আমি মনে করি না যে আমার সম্মান আদায় করতে পারে। আমার সম্মান আদায় করতে পারে তার সততা, তার নৈতিকতা। এই বোধ যার আছে এবং এই প্র্যাকটিস যার আছে তাকে আমি সম্মান করি। আমি একজন কবির ভাঙা একটা ঘর কোথাও খবর পাই যদি যে একজন আমেরিকান বিখ্যাত কবি তার একটা ভাঙা ঘর এখান থেকে ২০০ মাইল দূরে আমি ড্রাইভ সেটা গিয়ে দেখে আসি। কিন্তু আমার বাড়ির পাশে একজন ক্ষমতাধর সিনেটর আছে তাকে আমি দেখতে যাই না কোনোদিন। তার পাশে দাঁড়িয়ে ছবি তুলি। আমি কিন্তু গত ১৫ বছর আমি জাতিসংঘে চাকরি করি। ওই জেনারেল অ্যাসেম্বলির আ ভেতরে প্রতি বছরই আমাদের প্রধানমন্ত্রীরা আসেন, পৃথিবীর নানান দেশের সরকার প্রধানরা আসেন, পাশ দিয়ে হেঁটে যায়, গার্ডেনে সিগারেট খায়, পাশে দাঁড়ায় থাকি। কিন্তু কোনদিন কারো সঙ্গে ছবি তোলার আগ্রহ বোধ করিনি। এবার কিন্তু আমি ডক্টর ইউনূসের সাথে ছবি তোলার আগ্রহ বোধ করেছি। এজন্য করেছি কারণ ডক্টর ইউনূস শুধু একজন সরকার প্রধান না। তিনি একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, সত্যিকার অর্থে একজন গুণী মানুষ। যে মানুষের নিজের নামে কোনো বাড়ি নাই, নিজের নামে কোনো গাড়ি নাই, নিজের নামে কোনো সম্পদ নাই। অথচ তিনি একটা বক্তৃতা দিলে আপনারা জানেন যে কত লক্ষ, লক্ষ ডলার তিনি পান একটা বক্তৃতার জন্য। কিন্তু তার নামে কোনো সম্পদ নাই। ইনি হচ্ছে প্রকৃত মানুষ। এইরকম প্রকৃত মানুষ আমাদের সৃষ্টি করার কালচার তৈরি করতে হবে। আমাদের টোটাল প্যারাডাইমটা শিফট করতে হবে। তাহলেই আমরা আ যে জায়গায় যে লক্ষ্যে আমরা যেতে চাই একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারব। বাহ! ধন্যবাদ। প্যারাডাইম শিফট আমরা বুঝি কিন্তু ওই পর্যায়ে যেতে কি পদক্ষেপ নিতে হবে সেটা হয়তো বিস্তারিত আলোচনা হতে পারে। ওইটা নিয়ে হয়তো পরবর্তীতে আমরা একটা অনুষ্ঠান করব। এবার আমি যাচ্ছি আমি একটু একটার সাথে যোগ করতে চাই। আমি গতকালই ডক্টর ইউনূসের একটি কোটেশন আমার টাইমলাইনে আমি দিয়েছি যেটা জহির ভাইয়ের সাথে একমত। মেকিং মানি মে বি হ্যাপিনেস বাট মেকিং আদার পিপল হ্যাপি মে বি সুপার হ্যাপিনেস। তো এই বিশ্বাস যার মনে থাকবে সেখানে আমরা নিশ্চয়ই কিছু ভালো কিছু পাবো। আরেকটা সিম্পল সংজ্ঞা বলি, ধনী আমরা মনে করি যার ব্যাংকে অনেক টাকা আছে। আসলে সে ধনী না। ধনী হচ্ছে সে যে অন্যের জন্য বেশি খরচ করে। ধরেন আপনি ৳১,০০০ আয় করেন আর আমি ৳৫০,০০০ আয় করি। আপনি ৳১,০০০ র মধ্যে ৳৮০০ অন্যের জন্য ব্যয় করেন আর আমি ৳৫০,০০০ থেকে মাত্র ৳১ অন্যের জন্য ব্যয় করি। আপনি কিন্তু আমার চেয়ে বেশি ধনী। যে অন্যের জন্য বেশি ব্যয় করে সে হচ্ছে ধনী বেশি। ধন্যবাদ জিনাত তোমাকে সুন্দর একটা পয়েন্ট এড করার জন্য।